হ্যালো ভিউয়ার্স, অচেতনতার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয় বি ইতিহাস অনার্সে 6 সেমিস্টারে পড়ছো, তোমাদের যে সিসি 14 পেপারটি রয়েছে আন্তর্জাতিক সম্পর্কের ইতিহাস, এই পেপারটির একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, স্বাধীন ইসরায়েল রাষ্ট্র কিভাবে প্রতিষ্ঠিত হয়। এই প্রশ্নটি নিয়ে বিস্তারিত আলোচনা করবো। আলোচনা শেষে এর উত্তরটিও তোমাদের সামনে আমি তুলে ধরবো। সে প্রসঙ্গে যাওয়ার আগে এটা বলবো, এই পেপারের অন্যান্য গুরুত্বপূর্ণ যেসব প্রশ্ন ইতিপূর্বে আমি কিন্তু তা আমার চ্যানেলে আপলোড করেছি। এই পেপারের যে সিলেবাস তা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। এই পেপারের যে সাজেশন, সেই সাজেশনটিও কিন্তু নিয়ে আমি ভিডিও ক্লাস ইতিমধ্যে দিয়েছি আমার চ্যানেলে, তার লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে। তাছাড়া তোমাদের অন্যান্য যেসব পেপারগুলো রয়েছে, যেমন সিসি 13 আধুনিক ভারতের ইতিহাস, সেই পেপারেরও সিলেবাস, সাজেশন এবং সাজেশন অনুযায়ী যে টিকা প্রশ্নগুলো আছে তার প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমার ইতিপূর্বে আমার চ্যানেলে দেওয়া হয়ে গেছে। তারও লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে। তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখে নেবে, কারণ প্রতিটি ভিডিও তোমাদের ক্লাস রিলেটেড ভিডিও। তাই আমার চ্যানেলকে তোমরা যারা এখনো সাবস্ক্রাইব করোনি, তোমরা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবে, আমাকে উৎসাহ প্রদান করবে, যাতে আমি এই ধরনের নিত্য নতুন তোমাদের ক্লাস রিলেটেড ভিডিও তোমাদের সামনে নিয়ে আসতে পারি। এছাড়া এই চ্যানেলকে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করবে। তোমাদের মতামত থাকলে নিচে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবে। আরেকটি বিশেষ কথা, এই যে ভিডিওগুলি ভালো লাগলে বা ক্লাসগুলো যদি তোমাদের ভালো লাগে, যদি এর দ্বারা তোমরা সামান্য উপকৃত হও, তাহলে অবশ্যই একটি লাইক করবে। তো চলো শুরু করা যাক। আজকের ক্লাসের মূল বিষয় কি আমরা একবার দেখে নিই বোর্ডে। দেখো, সিইউ বিএ হিস্ট্রি অনার্স 6M সিসি 40। সিসি 40 মানে আধুনিক আন্তর্জাতিক সম্পর্কের ইতিহাস। এই পেপারের একটি প্রশ্ন, কিভাবে স্বাধীন ইসরায়েল, ইসরায়েল স্বাধীনভাবে তৈরি হচ্ছে, স্বাধীন ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠা হয়। এই প্রশ্নটা নিয়ে আলোচনা করতে হবে, কয়েকটি পয়েন্টের ভিতর দিয়ে আলোচনা করব। তবে এই প্রশ্নে যাওয়ার আগে প্রথমে প্যালেস্টাইন ক্রাইসিসটা তোমাদেরকে একটু ভালো করে বুঝতে হবে, কারণ ইসরায়েল তৈরি হয়েছে প্যালেস্টাইনের ভিতর থেকে। প্যালেস্টাইন একটা দেশ, সেই দেশের একটা অংশ ভেঙে তৈরি হয়েছে ইসরায়েল। তাহলে প্যালেস্টাইন সমস্যাটা কি সেটাকে কিন্তু বুঝতে হবে। দেখো, মধ্যযুগে আমরা জানি যে আরব কান্ট্রির দেশগুলিতে একটা বিরাট বড় সাম্রাজ্য ছিল, তুর্কি সাম্রাজ্য, যাকে আমরা টার্কি এম্পায়ার বলি। সেই তুর্কি সাম্রাজ্যের একটি অঞ্চল ছিল এই প্যালেস্টাইন, এবং এই প্যালেস্টাইনের অধিকাংশ মানুষ ছিল, বা এখানকার বসবাসকারী যারা ছিল তারা অধিকাংশ ছিল আরব, তারা আরবের মানুষ ছিলেন। কিন্তু এর কিছুটা অংশ, মানে এই জনগণের কিছুটা অংশ কিন্তু আবার ইহুদি জনগোষ্ঠীর মানুষও ছিলেন। তাহলে একদিকে আরব জাতীয়তাবাদ আর অন্যদিকে ইহুদিদের আন্দোলন, এই দুটির যে পারস্পরিক স্বার্থ সংঘাত, তার থেকেই তৈরি হয় এই প্যালেস্টাইন সমস্যা। এবার আমরা যেটা আলোচনা করব পয়েন্ট ধরে, দেখো, জিওনবাদ। ইসরায়েল রাষ্ট্র কিভাবে তৈরি হলো সেটাকে বুঝতে গেলে আমাদের এই জিওনবাদ মানে একটি মতবাদ, এই মতবাদটাকে ভালো করে বুঝতে হবে। দেখো, রাজা সলোমন হিব্রু বলে একটি রাজ্য রাজত্ব করতেন। মানে যে প্যালেস্টাইনের কথা বলছি, সেই প্যালেস্টাইনের যে আগে নাম ছিল হিব্রু রাজ্য। এখন এই হিব্রু রাজ্যটি রাজা সলোমনের মৃত্যুর পর দুভাগে ভাগ হয়ে যায়। একটি হয় প্যালেস্টাইন আর একটি হয় জুদাহ আর প্যালেস্টাইন। এখন 1870 খ্রিস্টাব্দ নাগাদ রোমানরা এই প্যালেস্টাইন থেকে ইহুদিদের বিতাড়ন করেন, মানে জেরুজালেম, প্যালেস্টাইন এই জায়গাগুলো থেকে বিতাড়ন করেন। কারণ জেরুজালেম ছিল যীশু খ্রিস্টের জন্মস্থান, খ্রিস্টান ধর্মের একটা পবিত্র স্থান, তাই এই জায়গা থেকে ইহুদিদের বিতাড়ন করেন, এবং ইহুদিরা এই জায়গা থেকে বেরিয়ে ইউরোপের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। কিন্তু তাদের মনে তাদের যে দেশ মানে প্যালেস্টাইন, সেই জায়গায় আবার ফিরে আসার যে সুপ্ত বাসনা জেগেছিল এই ইহুদিদের মনে, এবং এই যে তাদের আবার মাতৃভূমিতে ফিরে আসার যে বাসনা, সেই বাসনাকে বলা হচ্ছে এই জিওনবাদ। এবং এই সময় একজন রুশ যিনি ইহুদি এবং রাষ্ট্রনীতিবিদ, সেই তার নামটি একবার দেখে নাও, লিওপিন্সকার, এবং আফ্রিকায় অবস্থিত একজন ইহুদি নেতা যার নামটি লেখো থিওডোর হারজল। এই থিওডোর হারজল এবং লিওপিন্সকার, এনারা এই ইহুদিদের জন্য স্বতন্ত্র একটি রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি করেন। প্রথমে এই দুইজন নেতা ইহুদিদের জন্য একটি আলাদা রাষ্ট্রের দাবি করতে থাকেন, স্বতন্ত্র রাষ্ট্রের দাবি। এরপর আমরা যদি দেখি যে প্রথম বিশ্বযুদ্ধের আগে ডক্টর ওয়াইজমানের নেতৃত্বে এই ইহুদিরা দলে দলে প্যালেস্টাইনে প্রবেশ করে, এবং প্যালেস্টাইনে ইহুদিদের প্রবেশের একটা ঢল নামে। এই প্রসঙ্গটা নিয়ে আমরা প্রথম পর্বে আলোচনা করব এই জিওনবাদের পাঠে।
এরপরে যে দেখো যে পয়েন্টটি দেখো সেটি হচ্ছে আরব লীগ। আরব লীগে আমরা দেখতে পাচ্ছি যে 1945 সাল নাগাদ সাতটি 1945-এ 7টি আরব রাষ্ট্র তারা একসাথে মিলিত হয়ে মিশরের রাজধানী কায়রোতে তারা আরব লীগ গঠন করে। সেই 7টি রাষ্ট্রের নাম দেখো: ইরাক, সিরিয়া, লেবানন, ইয়েমেন, ট্রান্সজর্ডন, সৌদি আরব। এরা একত্রিত হয়ে মিশরের কায়রোতে আরব লীগ গঠন করে এবং এই লীগ গঠন করে তারা প্যালেস্টাইনের উপর ব্রিটিশ যে মানে অভিভাবকত্ব ছিল ব্রিটিশদের, তার অবসানের দাবি করে। কিভাবে প্যালেস্টাইনে ব্রিটিশ অভিভাবকত্ব এলো সেটা জানতে গেলে আমাদের আবার প্রথম বিশ্বযুদ্ধের দিকে তাকাতে হবে। দেখো, প্রথম বিশ্বযুদ্ধের পর যখন তুরস্ক হেরে যায়, তুরস্ক জার্মানির সাথে ছিল এবং তুরস্কের সাথে সেবরের চুক্তি হয় এবং সেই সেবরের চুক্তি অনুযায়ী এই তুরস্ক সাম্রাজ্যকে ভেঙে ফেলা হয়। এই জায়গার শাসক ছিলেন অটোমান সুলতান এবং তিনি একধারে ছিলেন অটোমান সুলতান আর অন্যদিকে ছিলেন খলিফা। তার এই বিরাট সাম্রাজ্যের এক একটা অংশকে ভেঙে এক একটা রাজ্য মানে বড় বড় পশ্চিমী শক্তির অধীনে আনা হয়। তা প্যালেস্টাইনকে দেওয়া হয়েছিল ইংল্যান্ডের হাতে। ইংল্যান্ড এই জায়গার অভিভাবক ছিলেন। তা এখন যে 1947-এ আরব লীগ গঠন হলো 7টি আরব রাষ্ট্র নিয়ে, তাদের একটাই দাবি ছিল যে প্যালেস্টাইনের উপর থেকে এই ব্রিটিশ অভিভাবকত্বের অবসান ঘটাতে হবে। এখন ইংল্যান্ড দেখলো যে এই প্যালেস্টাইন সমস্যা মেটানো তার কাজ নয়, বা সে এই প্যালেস্টাইন সমস্যা মেটাতে পারছে না বা পারবে না। এটা বুঝে ইংল্যান্ড বা ব্রিটেন তারা এই প্যালেস্টাইন সমস্যাকে জাতিপুঞ্জের হাতে তুলে দেয়, জাতিপুঞ্জের হাতে। তাহলে এরপরে আমরা দেখবো যে জাতিপুঞ্জের কি প্রস্তাব দিচ্ছে এখানে। জাতিপুঞ্জ 1947-এর এপ্রিল মাসে তার যে সাধারণ সভা আছে, সেই সভায় 11টি সদস্য রাষ্ট্রকে নিয়ে, 11টি সদস্য রাষ্ট্র কারা? ভারত, অস্ট্রেলিয়া, নেদারল্যান্ড, কানাডা, ইরাক, যুগোস্লোভাকিয়া, চেকোস্লোভাকিয়া, সুইডেন, এরকম বিভিন্ন দেশ, মানে 11টি দেশ। দেখো নামগুলো দেওয়া আছে: ভারত, অস্ট্রেলিয়া, চেকোস্লোভাকিয়া, কানাডা, ইরান, গুয়েতামালা, পেরু, নেদারল্যান্ড, যুগোস্লাভিয়া, উরুগুয়ে, সুইডেনকে নিয়ে একটি কমিটি তৈরি করছে। কমিটিটির নাম কি? আনস্কপ, UNSCOP, বড় হাতের অক্ষরে এগুলো, আনস্কপ। এটাকে ভাঙলে দাঁড়াবে ইউনাইটেড নেশন স্পেশাল কমিটি অন প্যালেস্টাইন। মানে প্যালেস্টাইন সমস্যার সমাধানের জন্য একটা স্পেশাল কমিটি তৈরি করছে জাতিপুঞ্জ 1947-এর এপ্রিল মাসে। এবং এই জাতিপুঞ্জের এই যে 11টি দেশকে নিয়ে এই কমিটি তৈরি করা হলো, এই কমিটি প্রস্তাব রাখে, জাতিপুঞ্জের কাছে প্রস্তাব দেয় যে প্যালেস্টাইনকে দুভাগে ভাগ করে দিতে হবে। একটা থাকবে আরবদের হাতে, আরব জাতির হাতে, আরেকটি অংশ থাকবে ইহুদিদের হাতে। তো এই প্রস্তাব যখন জাতিপুঞ্জে দেয়, জাতিপুঞ্জে তখন 20 নভেম্বর 1947 এই প্রস্তাবটি গৃহীত হয় জাতিপুঞ্জে। এরপরে কি পরিস্থিতি হচ্ছে দেখো, প্রস্তাবের প্রতিক্রিয়া। এই যে জাতিপুঞ্জ প্রস্তাবটি নিল, এর বিরুদ্ধে প্রতিক্রিয়া কি হচ্ছে? প্রতিক্রিয়া বলতে এখানে আমেরিকা মানে মার্কিন যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন এবং যারা ইহুদি নেতৃবর্গ ছিল তারা এই প্রস্তাবকে মেনে নিচ্ছে। অন্যদিকে আরব দেশগুলি এবং এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশ এই প্রস্তাবের বিরোধিতা করছে, এই প্রস্তাবের বিরোধিতা করছে এবং বিভিন্ন জায়গায় সংঘর্ষ শুরু হচ্ছে। আবার ঠিক এই সময় ইহুদিরা প্যালেস্টাইনে প্রবেশ করছে, ফলে পরিস্থিতি আরো জটিল হয়ে উঠছে। এরপরের দেখো কি পয়েন্ট আছে, স্বাধীন ইসরায়েল রাষ্ট্রের আত্মপ্রকাশ। এবারই সেই সন্ধিক্ষণ, যে সন্ধিক্ষণে ইসরায়েল রাষ্ট্রটি প্রতিষ্ঠিত হবে। 1947-এর 14ই মে ইংল্যান্ড মানে ব্রিটিশ শক্তি প্যালেস্টাইনের উপর থেকে তাদের যে ওসি ক্ষমতা ছিল সেই ক্ষমতা প্রত্যাহার করে নেয়, তারা প্যালেস্টাইন ছেড়ে চলে যায়। ওই দিনই মানে 14ই মের গভীর রাত্রে ইহুদি নেতৃবৃন্দ তেল আভিভ বলে একটি জায়গা আছে, সেই তেল আভিভের যে জাদুঘর সেখানে মিলিত হন এবং এখানে যে আন্তর্জাতিক ইহুদি সংস্থার যিনি প্রেসিডেন্ট, তার নামটা কি দেখে নাও, তার নাম হচ্ছে বেন গুরিয়ন। এই বেন গুরিয়নের নেতৃত্বে এখানে একটি সভা বসে এবং বেন গুরিয়ন স্বাধীন ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার কথা ঘোষণা করেন 1947-এর 14ই মে। এবং এই তেল আভিভকে ইসরায়েল রাষ্ট্রের রাজধানী বলেও ঘোষণা করা হয়।
সঙ্গে সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে স্বীকৃতি দেয় এবং পরে সোভিয়েত ইউনিয়ন ও তুরস্ক এই রাষ্ট্রগুলির মানে ইহুদি রাষ্ট্র ইসরায়েলকে স্বীকৃতি জানায়। তো সেই বিষয়টা এখানে লিখতে হবে। এরপরে দেখো কি বলা হচ্ছে, এই রাষ্ট্রের প্রধানমন্ত্রী কি হলেন? প্রধানমন্ত্রী হলেন কিন্তু এই বেন গুরিয়ন এবং রাষ্ট্রপতি হলেন ডক্টর ওয়াইজমান, যার নেতৃত্বে প্রথম বিশ্বযুদ্ধের পরে ইহুদিরা দলে দলে প্যালেস্টাইনে প্রবেশ করেছিল। সেই ওয়াইজমান হন রাষ্ট্রপতি, আর বেন গুরিয়ন হন, যিনি ছিলেন আন্তর্জাতিক ইহুদি সংস্থার সভাপতি, তিনি হন এখানকার প্রধানমন্ত্রী। তো এই পর্যন্ত তাহলে স্বাধীনভাবে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা হয়ে গেল। এরপরে আমরা যেটা উপসংহারে দেখব যে এই নবগঠিত যে ইসরায়েল রাষ্ট্র সেটি প্রতিষ্ঠিত হওয়ার সঙ্গে সঙ্গেই তার যে প্রতিবেশী দেশগুলি রয়েছে, তার প্রতিবেশী দেশগুলো কারা? যে দেশগুলি নিয়ে আরব লীগ গঠিত হয়েছিল, ইরাক, সিরিয়া, লেবানন, ইয়েমেন, ট্রান্সজর্ডান, সৌদি আরব, এই দেশগুলো বারবার আক্রমণ করে ইসরায়েলকে। বিশেষ করে 1948-এ প্রথম আক্রমণ করে, আরব ইসরায়েল যুদ্ধ হয়, প্রথম আরব ইসরায়েল যুদ্ধ। এবং এর পরেও কিন্তু আরো 3বার, দেখো 1956, 1967, 1973, তাহলে 4টি আরব ইসরায়েল যুদ্ধ হয়, মানে ইসরায়েলকে আক্রমণ করে আরব দেশগুলি, এবং 4বারই এই আরব লীগ পরাজিত হয়, ইসরায়েল জয়লাভ করে। কারণ ইসরায়েলকে সামরিকভাবে সাপোর্ট করেছিল আমেরিকা যুক্তরাষ্ট্র, এই জন্য ইসরায়েলকে হারানো সম্ভব হয়নি। এখন তোমাদের একটা বড় প্রশ্ন যে 4টি আরব ইসরায়েল যুদ্ধ নিয়ে মানে একটা বড় প্রশ্ন দিতে পারে। আবার এর ভিতরে 1973 যেটা একদম শেষ যুদ্ধ হয়, 1973, সেই যুদ্ধকে বলা হয় ইয়ম কিপুরের যুদ্ধ। এটিও কিন্তু তোমাদের একটি টিকা প্রশ্ন, ইম্পর্টেন্ট। আমার এর পরের যে ক্লাস, সেই ক্লাসে আমি ইয়ম কিপুরের যুদ্ধ নিয়ে আলোচনা করব। তারপরে আরেকটি ক্লাসে আমি 6 সপ্তাহের যুদ্ধ, যেটি দ্বিতীয় আরব ইসরায়েল যুদ্ধ 1956, যেটা মাত্র 6 সপ্তাহ চলেছিল, 6 দিনের যুদ্ধ, 6 দিন চলেছিল, সেই 6 দিনের যুদ্ধ, সেটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন, এবং ওই দুটো থেকে একটি আসবে পরীক্ষায়, 1956-এর যুদ্ধ, 1973-এর যুদ্ধ। তাহলে এই ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর 4বার এই আরব লীগ ইসরায়েলকে ধ্বংস করার জন্য আক্রমণ করেছে, 4বারই কিন্তু পরাজিত হয়েছে। তা 1948 থেকে যদি আমরা 1978 সাল, এই 30 বছর দেখি, তাহলে এই 30 বছরে দেখব যে ইসরায়েলের সাথে আরব দেশগুলির সংঘর্ষ অব্যাহত রয়েছে, বারে বারে আক্রমণ হয়েছে এই দেশগুলির সাথে ভিতরে, এবং মধ্যপ্রাচ্যের রাজনীতিকে জটিল করে তুলেছে, আগ্নেয়গিরির জ্বালা মুখে পরিণত করেছে। এবং এই দুটি দেশের যে বর্ডার, ইসরায়েল এবং প্যালেস্টাইনের যে বর্ডার, গাজা এবং ওয়েস্ট ব্যাংক যে ল্যান্ড আছে, সেই ল্যান্ডে বারবার সংঘর্ষ হয়েছে। এখনো প্রায় সময় কিন্তু এই গোলা বর্ষণ, বোমা বর্ষণ চলতেই রয়েছে। বিশ্বের সব থেকে উত্তপ্ত জায়গা এই ইসরায়েল এবং প্যালেস্টাইনের এই বর্ডার অংশ। তা যাই হোক, এই 30 বছর ধরে এই দুটি দেশের মধ্যে যে পারস্পরিক এই যে লড়াই বা যুদ্ধ, এই যুদ্ধকে ঐতিহাসিকরা বলছে দ্বিতীয় 30 বর্ষব্যাপী যুদ্ধ। প্রথম 30 বর্ষব্যাপী যুদ্ধ 1956-তে শুরু হয়েছিল। 1856 সেই ইংল্যান্ড আর ফ্রান্সের মধ্যে 30 বছর ধরে যুদ্ধ চলেছিল। তা ঠিক সেই রকমই ইসরায়েল আর প্যালেস্টাইনের ভিতরেও কিন্তু 30 বছর ধরে যুদ্ধ চলেছে। সেই যুদ্ধটাকে বলা হচ্ছে দ্বিতীয় 30 বর্ষব্যাপী যুদ্ধ। তো এই বিষয়, টোটাল প্যালেস্টাইন সমস্যা বা ইসরায়েল রাষ্ট্র কিভাবে প্রতিষ্ঠিত হলো, সেটা নিয়ে আলোচনা করতে গেলে প্রথমে আমরা প্যালেস্টাইন সমস্যাটা কি সেটা একটু আলোচনা করব, তারপরে জীবনবাদ কি সেটা আলোচনা হবে, তারপরে আরব লীগ গঠন হচ্ছে, আরব লীগের পরে জাতিপুঞ্জের উপর একটা প্রস্তাব তুলে ধরা হচ্ছে, জাতিপুঞ্জকে সমাধান করার কথা বলা হচ্ছে। জাতিপুঞ্জের যে প্রস্তাব নিচ্ছে যে দুটি ভাগে ভাগ করে দেওয়া হোক প্যালেস্টাইনকে, তার বিরুদ্ধে প্রতিক্রিয়া তৈরি হচ্ছে, এবং শেষে সেই প্রতিক্রিয়ার ভিতর দিয়ে স্বাধীন ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠা হচ্ছে, এবং শেষে একটি মূল্যায়ন দিয়ে এই প্রশ্নের উত্তরটিকে কমপ্লিট করতে হবে। তো এই যে 5 নম্বরের জন্য তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নটি নিয়ে যে উত্তর 250 ওয়ার্ডে, যে উত্তর নিয়ে এবার অন স্ক্রিনে আলোচনা করব। বিএ হিস্ট্রি অনার্স 6 সেমিস্টার সিসি 14, কিভাবে স্বাধীন ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠা হয়? প্রশ্নমান 5। উত্তরটি ভাবে লিখবে তুরস্ক মানে টার্কি সাম্রাজ্যভুক্ত এক দেশ ছিল প্যালেস্টাইন। এখানে বসবাসকারী বেশিরভাগ মানুষই ছিল আরব। অবশ্যই এই অধিবাসীদের মধ্যে কিছু সংখ্যক ইহুদিও বসবাস করত। আরব জাতীয়তাবাদ ও ইহুদিবাদী আন্দোলনের পারস্পরিক স্বার্থ সংঘাত থেকেই সৃষ্টি হয় প্যালেস্টাইন সমস্যা। পরের প্যারায় দেখো, ইসরায়েলের রাজা সলোমনের মৃত্যুর পর হিব্রু রাজ্যটি জুদাহ ও ইসরায়েল এই দুই ভাগে ভাগ হয়ে যায়। 1870 খ্রিস্টাব্দ নাগাদ রোমানরা ইহুদিদের জেরুজালেম ও প্যালেস্টাইন থেকে বিতাড়িত করলে তারা ইউরোপের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে, কিন্তু তাদের মনে নিজেদের দেশে প্রত্যাবর্তনের ইচ্ছা সুপ্ত থাকে। 19বিংশ শতকে এই ইচ্ছা মাথাছাড়া দেয়, যা জীবনবাদ নামে পরিচিত।
1881 খ্রিস্টাব্দ নাগাদ রুশ ইহুদি বুদ্ধিজীবী লিও পিনস্কার, পরে আফ্রিকায় ইহুদি নেতা থিওডোর হারজল ইহুদিদের জন্য স্বতন্ত্র রাষ্ট্রের দাবি ঘোষণা করলে জিওনবাদী আন্দোলন আরও তীব্র হয়। প্রথম বিশ্বযুদ্ধের আগে ডক্টর ওয়েইজম্যানের প্রচেষ্টায় জিওনবাদী ভাবধারায় উদ্বুদ্ধ হয়ে প্যালেস্টাইনে এক ইহুদি অনুপ্রবেশের ঢল নামে। পরের প্যারা, 1945 খ্রিস্টাব্দে 7টি আরব রাষ্ট্র যেমন মিশর, ইরাক, সিরিয়া, লেবানন, ট্রান্সজর্ডন, সৌদি আরব একত্রিত হয়ে কায়রোতে আরব লীগ গঠন করে প্যালেস্টাইনের উপর ব্রিটিশ ওসি উচ্ছেদের দাবি জানায়। ব্রিটিশ সরকার বুঝে যায় যে তাদের পক্ষে প্যালেস্টাইন সমস্যার সমাধান করা সম্ভব নয়। তখন তারা বিষয়টি জাতিপুঞ্জের হাতে ছেড়ে দেয়। 1947 খ্রিস্টাব্দের এপ্রিল মাসে জাতিপুঞ্জের সাধারণ সভা প্যালেস্টাইন সমস্যার সমাধানের ব্যাপারে 11টি সদস্য রাষ্ট্র ভারত, অস্ট্রেলিয়া, চেকোস্লোভাকিয়া, কানাডা, ইরান, গুয়েতামালা, পেরু, নেদারল্যান্ড, স্লোভাকিয়া, উরুগুয়ে, সুইডেনকে নিয়ে একটি বিশেষ কমিটি গঠন করে। আনস্কপ বা ইউনাইটেড নেশন স্পেশাল কমিটি অন প্যালেস্টাইন গঠন করে। কমিটির অধিকাংশ সদস্য প্যালেস্টাইনকে আরব ও ইহুদিদের মধ্যে ভাগ করার পক্ষে মত দিলে জাতিপুঞ্জের সাধারণ সভায় তা গৃহীত হয় 29 নভেম্বর 1947। মার্কিন যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন এবং ইহুদি নেতৃবৃন্দ প্যালেস্টাইনে বিভাজনের প্রস্তাবে সম্মতি জানায়, কিন্তু আরব দেশগুলির সঙ্গে একযোগে আফ্রিকা, এশিয়ার বিভিন্ন দেশ এর বিরুদ্ধে সোচ্চার হয়। নানা স্থানে সংঘর্ষ শুরু হয়। অন্যদিকে দলে দলে ইহুদিরা প্যালেস্টাইনে প্রবেশ করতে থাকে। ক্রমেই অবস্থা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পরের প্যারা দেখো, এটি শেষ প্যারা। 1948 খ্রিস্টাব্দে 14 মে প্যালেস্টাইনে ব্রিটিশ ওছি ব্যবস্থার অবসান ঘটে এবং ব্রিটিশ সৈন্য সরিয়ে নেওয়া হয়। সঙ্গে সঙ্গে ইহুদি নেতৃবৃন্দ ওই 14 মের মধ্যরাতে তেল আবিবের জাদুঘরে মিলিত হন। সেখানে আন্তর্জাতিক ইহুদি সংস্থার সভাপতি বেন গুরিয়ন ইহুদি রাষ্ট্র স্বাধীন ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠা ঘোষণা করেন, যার রাজধানী করা হয় তেল আভিভকে। কয়েক ঘন্টার মধ্যেই আমেরিকা ইসরায়েল রাষ্ট্রকে স্বীকৃতি দেয়। সোভিয়েত ইউনিয়ন, তুরস্ক, অন্যান্য রাষ্ট্র কিছুদিনের মধ্যেই ইসরায়েলকে স্বীকৃতি দেয়। ডক্টর ওয়েইজমান ও বেন গুরিয়ন যথাক্রমে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী নির্বাচিত হন। নবগঠিত ইসরায়েল রাষ্ট্রকে তার জন্মের পর থেকেই প্রতিবেশী আরব দেশগুলির আক্রমণ সহ্য করতে হয়েছে। প্রথম আরব ইসরায়েল যুদ্ধ হয়ে যাওয়ার পরেও আরও 3বার 1956, 1967, 1973 খ্রিস্টাব্দ যুদ্ধ বাদে 1948 থেকে 1978 খ্রিস্টাব্দ পর্যন্ত 30 বছর ধরে আরব দেশগুলির সঙ্গে ইসরায়েলের যুদ্ধকে ঐতিহাসিকরা দ্বিতীয় 30 বর্ষব্যাপী যুদ্ধ বলে উল্লেখ করেছেন। তো এই ছিল কীভাবে স্বাধীন ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় তার নোটটি কালেক্ট করে তোমরা পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। এটি কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। এবং এই আরব ইসরায়েলের ভিতর দিয়ে মানে এই ইউনিট থেকে তোমাদের আরও কয়েকটি প্রশ্ন এখনও রয়েছে, যেমন বলা যায় ইয়ম কিপুরের যুদ্ধ বা দ্বিতীয় আরব ইসরায়েল যুদ্ধ, উপসাগরীয় যুদ্ধ 1990। এইসব প্রশ্নগুলোর উত্তর আমি একের পর এক এর পরবর্তীতে তোমাদের সামনে নিয়ে আসবো। তাই এবার চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবে, আর বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে।